সুপ্রিয় দর্শক, সুবর্ণভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে গত 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2 শতাধিক আসনে বিজয় লাভ করেছেন এবং ব্রুট মেজরিটি যাকে বলে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। সেই বিজয়ের পরে এখন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আমরা প্রত্যাশা করছি 2-1 দিনের মধ্যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং একটি রাজনৈতিক সরকার কবে নাগাদ শপথ গ্রহণ করবে সেই বিষয়টিও আমাদের কাছে পরিষ্কার হবে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যে নির্বাচনের ফল হয়েছে তার মধ্যে খুলনা বিভাগের নির্বাচনের ফলটা একটু ব্যতিক্রমধর্মী। সারা বাংলাদেশে যেখানে জামায়াতে ইসলামী দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে তাদের ফলাফল অর্জন করেছে, খুলনা বিভাগে কিন্তু জামায়াতে ইসলামী প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। তো নির্বাচনের এই ফলাফল নিয়ে আমরা খুলনা বিভাগের বাসিন্দা, খুলনা বিভাগের একটি মিডিয়া আউটলেট আমাদের, এখানকার বিএনপি কেন জামায়াতে ইসলামী থেকে পিছিয়ে পড়ল, অথবা বিএনপির নির্বাচনের ক্ষেত্রে বিএনপির কোনো ধরনের দুর্বলতা ছিল কিনা, তুলনামূলকভাবে জামায়াতে ইসলামী কোনো সবল কোনো বিষয় সামনে এনেছিল কিনা, তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা খানিকটা এগিয়ে গিয়েছিল কিনা, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন যশোরের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিক, যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, এবং একই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রেস ক্লাব যশোরের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি, দৈনিক যশোরের সম্পাদক জনাব জাহিদ হাসান টুকুন। জনাব সাবিরুল হক সাবু এবং জনাব জাহিদ হাসান টুকুন, আপনাদের দুইজনকে সুবর্ণভূমি স্টুডিওতে স্বাগত। আপনাকে এবং সুবর্ণভূমি পরিবারকে আমরা শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যশোরের 6টি আসন, এই 6টি আসনের মধ্যে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে যশোরের 6টি আসনের মধ্যে 5টি আসন জামায়াতের দখলে গেছে এবং একটি আসন, যশোর সদর আসনটি বিএনপির দখলে গেছে। এছাড়া আমরা যদি খুলনা বিভাগের 10টি জেলার নির্বাচনী হিসাব পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব 36টি সংসদীয় আসন রয়েছে। সেই 36টি সংসদীয় আসনের মধ্যে 11টি আসন পেয়েছে বাংলাদেশের আগামী কয়েকদিনের মধ্যে সরকার গঠন করতে যাওয়া রাজনৈতিক দল বিএনপি, এবং এর মধ্যে 25টি আসন অর্জন করেছে প্রধান বিরোধী দল হতে যাওয়া জামায়াতে ইসলামী। পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি দুজন অতিথির সাথে। জনাব সাবিরুল হক সাবু, আপনি সারা বাংলাদেশের যে ফলাফল, নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের তুলনায় যশোর এবং খুলনা বিভাগ খানিকটাই ব্যতিক্রম, পুরাই ব্যতিক্রম আপনি দেখছেন। তো আপনি বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, আমরা জানি নিশ্চয়ই যে আমরা একটা দীর্ঘ 16-17 বছর একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি। সেই আন্দোলনের দাবিটা ছিল একটি নিরপেক্ষ নির্বাচনের আমরা প্রত্যাশা করেছিলাম। আসলে সেই নির্বাচনগুলি বাংলাদেশে যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে নির্বাচন অতীতে হয়েছে, সেইটার থেকে পরিবর্তনের জন্য আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা মনে করি যে সেই আকাঙ্ক্ষা জনগণের পূরণ হয়েছে। এবারে নির্বাচনটা, আমি নিঃসন্দেহে বলবো যে নির্বাচনে জনগণ তার মতামতের প্রতিফলন ঘটেছে এবং রায় যেটা হয়েছে সেটার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করাই আমাদের যে একটি রাজনৈতিক দলের দায়িত্ব, সেটা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করছি। এখন প্রেক্ষাপট হচ্ছে এই যে আপনারা জানেন যে মানুষ যে কালচারের সঙ্গে গড়ে উঠেছে 16 বছর 17 বছর, আপনি দেখেন যে আপনার এই যশোরের যদি 6টি আসনে বিশ্লেষণ করেন, তা দেখবেন যশোরের 6টি আসনে একটা দুর্বৃত্তায়নের রাজনীতি ছিল। যেই রাজনীতি থেকে মানুষ পরিবর্তন করতে চেয়েছিল, একটু শান্তিপূর্ণ একটি অবস্থায় ফিরে আসতে চেয়েছিল, এবং এইটাই আকাঙ্ক্ষা ছিল। আর প্রতিপক্ষ যে রাজনৈতিক দল আজকে আমাদের সঙ্গে একসময় জোট ছিল, তারা আজকে নির্বাচন করেছে। আপনি বলছেন যে খুলনা বিভাগে তাদের ভালো ফলাফল হয়েছে, তারা কিন্তু আসলে সাংগঠনিক কাজটাকে বেশি করেছে। আমরা যে করি নাই তা না, আমরাও করেছি, কিন্তু আমাদের এবং তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওদের প্রার্থী বিবেচনাটা অনেক আগে করেছে, যার কারণে ওদের এই প্রার্থী বিবেচনা করে তারা নির্বাচনী কার্যক্রম, তাদের সাংগঠনিক প্রক্রিয়া এগুলো সম্পন্ন করতে সম্ভব হয়েছে। আমাদের পার্টি একটা বিস্তৃত বৃহত্তর রাজনৈতিক দল, আমাদের মধ্যে অনেক প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা থাকে। একটি দলে আমাদের কোনো জায়গায় 5 জন 7 জন 8 জন 10 জনও পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো কোয়ালিফাই লোক আছে। এরাও সবাই নির্বাচনের প্রত্যাশা করেছিল, এবং সেই নির্বাচনটা আমাদের যখন এই প্রস্তুতি তারা নিচ্ছিল, সবার মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল যে আমি প্রার্থী হতে পারবো, হয়তো আমি হলেই জনগণের পক্ষে কাজ করতে পারবো, পার্টির প্রতিনিধিত্ব আমি করবো,
এরকম একটা আকাঙ্ক্ষা থেকে কর্মীদের মধ্যে কর্মীদের সংগঠিত করার চেষ্টা করেছে। দলের মধ্যে কিছু সংকটও হয়েছে নেতৃত্বর বিকাশের জন্য, একজন এক এক পক্ষ অবলম্বন করতে চেষ্টা করেছে। এগুলোকে আমরা ওভারকাম করতে পারি। এগুলো আমরা সাংগঠনিকভাবে প্রত্যেক ব্যক্তি সে নিজেকেই এক্সপোজ করার চেষ্টা করছে, নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং সর্বসাকল্যে আসলে পার্টি যারা সেন্ট্রাল লিডার যারা আছে তারাই তো আসলে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছে, কোন প্রার্থীকে বিবেচনা করলে, কোন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় আনতে পারলে সে নির্বাচনে বিজয়ী হবে, সকল বিবেচনা করেই তারা প্রার্থী দিচ্ছে। আমরা তো এটা জেলা প্রতিনিধি বা জেলা সংগঠন, আমাদের অভিমতটি তো গুরুত্ব না, সেন্ট্রাল যেটা দিয়েছে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তবে আমি মনে করি যে আমাদের প্রার্থী বিবেচনার সময়টা খুব কম হয়েছে। আমাদের অনেক প্রার্থীরা তারা সংশ্লিষ্ট জায়গায় তারা সেন্ট্রাল কমিটি বা আদার্স করতেও পারেনি। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে আরও প্রশ্ন আছে, আমি আসবো আপনার কাছে। জনাব জাহিদ হাসান টুকুল, যশোরের যে ফলাফল হয়েছে 6টি আসনে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটিকে? ধন্যবাদ আহসান কবির। আসলে আমি যেটা মনে করি, আমি আমার সহকর্মী বা আমার ছোট ভাই সাবরুল হক সাবু যেটা বললো, আমি তার সাথে একদম দ্বিমত পোষণ করি। দ্বিমত পোষণ করে এই জন্যেই, ভোটের যে ফলাফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে, যেমন ধরেন যশোর 1 শার্শার এই জায়গায় মাওলানা আজিজুর রহমান সাহেব হলো জামাতের প্রার্থী। উনি আগাগোড়াই ওখানে অনেক বেশি ভোট পেয়েছেন। উনি পরাজিত হলেও খুব কম মার্জিনে উনি পরাজিত হয়েছেন। ওই সিটটায় ওনাদের দখল আছে। জিগরগাছা চৌগাছায় আওয়ামী লীগের জেনারেল জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি যখন বেঁচে ছিলেন, তখন উনি 79 সালের নির্বাচনে জিগরগাছায় আমার বাবা নির্বাচিত হয়েছিলেন। আমি তখন নির্বাচনে সক্রিয়ভাবে নির্বাচন করেছি। আমি দেখেছি যে ওই সিটে পাশ করা খুবই কঠিন, খুবই কঠিন। ওই সিট একদমই বিএনপির সিট না, আওয়ামী লীগের সিট ওইটা আওয়ামী লীগের সিট। সবসময় দেখা গেছে যে ওখানে আমরা জিয়াউর রহমান সাহেবের ফ্লোতে, আমরা এত ফ্লো ওই সময় যে জিয়াউর রহমান সাহেব সদ্য আসছেন, দেশকে বাঁচাইছেন, দেশে বহুতান্ত্রিক গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, তারপরেও মানুষ কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। আমরা গুনে দেখি যে লাস্টে আমরা মাত্র 5000 ভোটে জয়লাভ করেছি এই 79 সালে। তা আমি আমার জিগরগাছা চৌগাছায় ঠিক তেমনই সেরকম জিগরগাছা চৌগাছাকে, যেহেতু এবার আওয়ামী লীগ নাই, সেই জন্যে জিগরগাছা চৌগাছার লোক জামাতকেই বেছে নিছে, এবং জামাতকেই জিগরগাছা চৌগাছার লোক ভোট দিচ্ছে, এবং জামাত সেই কারণে জিগরগাছা চৌগাছায় পাশ করেছে। ঠিক এই ধরনেরই সমস্ত সেন্টারগুলো এমন হয়েছে। আরেকটা আমি মনে করি যে বিএনপি একটু কৌশলী হতে পারত। বিএনপি যদি এই প্রার্থী নির্বাচনে যদি সঠিক প্রার্থী নির্বাচন করতে পারত, তাহলে কিন্তু অনেক লড়াই হতো। আপনার কাছে এই বিষয় নিয়ে আবার আসবো। জনাব সাবিরুল হক সাবু যেটা বলছিলেন সেই বিষয়টা আমি আরেকবার একটু মনোযোগ দিই। সেটি আপনি বলছিলেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকায় প্রধান, কিন্তু এ যাবৎকাল আমাদেরকে শোনানো হয়েছে, সাধারণ মানুষকে শোনানো হয়েছে যে তৃণমূলের মতামত নিয়েই প্রার্থী নির্বাচন করা হয়। তো এখন যদি আপনি বলেন যে তৃণমূলের মতামত প্রাধান্য পায় না, তাহলে পার্টির যে অবস্থান, সেই অবস্থানের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা এটা? পার্টিতে পার্লামেন্টারি বোর্ড আছে, পার্লামেন্টারি বোর্ড তো ঢাকায় বসে সমস্ত কিছু নির্ধারণ করে না। তারা তথ্যপত্র সংগ্রহ করে, আপনাদের কাছ থেকে তথ্য যায় না, তারা তথ্যপত্র সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন। আমি তো ধরেন নিজেকে নিরপেক্ষ নাও হতে পারি, আমার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এমন নয়। পার্টি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, সামাজিক যে সমস্ত ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, তাদের কাছ থেকে তথ্যপত্র সংগ্রহ করে যে কাকে নির্বাচনে প্রার্থী করলে সে বিজয়ী হবে। সেটা নিশ্চয়ই তারা কালেকশন করেছে, বিভিন্ন সংস্থা দিয়ে, বিভিন্ন পদ্ধতি দিয়ে তারা প্রার্থী করেছে। আর আমি ওনার সঙ্গে একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি যে দেখেন সারসাথে যে নির্বাচনটা হয়েছে, একজন প্রার্থী তারা 5 ইয়ার্স আগে তারা প্রার্থী নির্ধারণ করে দেয়। এই মোল্লা আজিজুর রহমান সাহেবের নাম আমরা আজকে 4 বছর 5 বছর ধরে শুনি, এবং গতবারের নির্বাচন সম্ভবত তিনিই করেছিলেন। হ্যাঁ, এই লং টাইম সে যে মাঠে থাকছে বা কাজ করছে, এটা আমাদের তো তাৎক্ষণিক প্রার্থীদের কারণে এটা কভার করতে পারেনি হয়তোবা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা তো এই মুভমেন্টের সময় যখন আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি, তখন তারা আন্দোলন থেকে তারা নির্বাচনের একটা পরিকল্পনা বহু দিন করেছিল।
তাদের সংগঠনের ব্যাপারে একটা প্রশ্নই আসছে আজকে। তারা সুকৌশলী ছিল। আন্দোলনের সময় দেখা গেছে যে তারা একটা ফ্যাসিস্টের সঙ্গে আতাত করে তাদের মধ্যে গুপ্ত অবস্থায় থেকে সেখান থেকে তারা সাংগঠনিক কাজ করেছে। এই নির্বাচনের প্রক্রিয়াগুলো তারা ওইভাবেই করেছে। আমরা যে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই যখন মত্ত, তখন তারা নির্বাচনী কাজে মত্ত ছিল। এটা যে প্র্যাকটিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে। বুঝতে পারছি জনাব জাহিদ হাসান টুকুর, আপনি যেটা বলছিলেন যে সারসাই মাওলানা আজিজুর রহমান তিনি অনেক আগে থেকে ওখানে কাজ করছেন এবং প্রার্থী হিসেবে জারি আছেন, এবং ওই এলাকাটা মূলত আওয়ামী প্রভাবিত একটি এলাকা, ফলে ওখানে বিএনপির ভালো করার সম্ভাবনা কম। এটা তো আপনার মূল বক্তব্য। সেক্ষেত্রে আমি আপনাকে একটু তথ্য দিই। মাওলানা আজিজুর রহমান নির্বাচনে একেবারে ক্লোজ ফাইট যখন দিয়েছেন, তখন কিন্তু বিএনপি এবং জামাত একসঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। চৌগাছায় যখন জামাতের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছেন মুহাদ্দিস আবু সাঈদ, তখনও কিন্তু 4 দলীয় জোট ছিল। দুই পক্ষের ভোট মিলেই আওয়ামী লীগকে পরাজিত করেছে। ফলে আপনার এই তথ্য সঠিক যে আওয়ামী ওরিয়েন্টেড এরিয়া ওটা ঠিক আছে, কিন্তু সেখানে জামাত জিতবে, বিএনপি সংগঠন নাই, ব্যাপারটা তো তা না। তাহলে জামাত যেখানে 1 বছর আগে প্রার্থিতা নিশ্চিত করলো, বিএনপি সেখানে কেন ভোটের মাত্র 1 মাস আগে প্রার্থিতা নিশ্চিত করবে, তাও বারবার পরিবর্তন করবে? এর কি কোনো প্রভাব নাই? অফকোর্স, এই যে আপনি জায়গায় এসেছেন, বিষয়টা হচ্ছে আমি এইটাই বলতে চাচ্ছিলাম। আপনি আমাকে থামিয়ে দিয়ে সাবু সাহেবের কাছে গেলেন, সেটা আমি পুরোপুরি বলতে পারলাম না। সাবু সাহেব যেটা বলেছে একদম সত্য কথা, যে মাওলানা আজিজুর রহমান দীর্ঘদিন ধরে ওই সিটে কাজ করে যাচ্ছে। যেমন কেশবপুর আসনে মাওলানা সাহেব দীর্ঘদিন কাজ করে যাচ্ছে, তেমন তাদের প্রার্থী অনেক আগের থেকে নির্বাচন করা আছে যে কে কোন জায়গায় ভোট করবে। সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে আমরা দেখলাম যে বিএনপিতে ওখানে একজন প্রভাবশালী নেতা মফিকুল ইসলাম তৃপ্তিকে নমিনেশন দিল, মফিকুল হাসান তৃপ্তিকে নমিনেশন দিল। এবং মফিকুল হাসান তৃপ্তি ওখানে খুব পরিচিত এবং বাংলাদেশেই একটা পরিচিত নাম। উনি কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে কেন্দ্র থেকে যে নির্বাচনী বোর্ড আছে, সেই বোর্ড সেটাকে চেঞ্জ করে আরেকজন কে প্রার্থী করলেন, যে তুলনামূলকভাবে সে তরুণ এবং তুলনামূলকভাবে তার অভিজ্ঞতাও আমি মনে করি যে তেমন নাই। স্বাভাবিকভাবেই মাওলানা আজিজুর রহমান এগিয়ে গেছে, সিট হারিয়েছি, বিএনপি ওই জন্য সিটটা হারিয়েছে। এছাড়া অন্য কিছু আমি মনে করি না যে ফল এমন হয়েছে, সব জায়গাটাই এমনই হয়েছে। আচ্ছা জনাব সাবরুল হক সাহেব, আপনি জানেন যে যশোরের যে 5টি আসন আপনারা হারিয়েছেন, জিততে পারেননি যে 5টি আসনে, সেই 5টি আসনের মধ্যে 4টি আসনেই কিন্তু প্রার্থিতা পরিবর্তন করা হয়েছে। প্রথমে আমি যদি যশোর 1 বলি, শার্শা আসনে সেখানে মফিকুল হাসান তৃপ্তিকে দেওয়া হলো প্রথমে, তারপরে সেটা পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে দেওয়া হলো। যশোর 4 যদি বলি, প্রথমে টিএস সাহেবের নাম ঘোষণা করা হলো প্রাথমিক নমিনি হিসেবে, নমিনেশন প্রাপ্ত। এরপরে তার কিছুদিন পরে আবার সেখানে মতিয়ার রহমান ফারাজিকে নিয়ে আসা হলো। যশোর 5-এ প্রথমে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসেবে, পরবর্তীতে জোটের শরিক হিসেবে জমিয়তে উলামা ইসলামকে দেওয়া হলো। যশোর 6-এ আবুল হোসেন আজাদকে দ্বিতীয় দফায় নিয়ে আসা হলো। প্রথমে নিয়ে আসা হয়েছিল রনকুল ইসলাম শ্রাবণকে, কাজী রনকুল ইসলাম শ্রাবণ। এই যে প্রার্থিতা পরিবর্তন করা এবং ভোটের ঠিক আগ মুহূর্তে এসে পরিবর্তন করা, এইটা কি আপনাদের নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি? আসলে এটা আমি একটু পিছনে যেতে চাই। আপনারা এই যে যেটা আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি যেটা বললেন, আমরা এই যে বলছেন যে আমাদের আওয়ামী লীগের মানে ওই সিটগুলো শার্শা ঝিগরগাছে, এই ব্যাপারের সঙ্গে আমি একমত না। আপনি দেখেন, আমরা যখন জোটগতভাবে ছিলাম তখন আমি পার্টিতে, আমার তখন তরিক ইসলাম বেঁচে ছিলেন, আমি তখন তাকে প্রস্তাব করেছিলাম যে আমরা তো জোট ক্ষমতায় আছি, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো আমরা ভিন্ন ভিন্ন, আমাদের নিজস্ব অস্তিত্ব, আমাদের অবস্থান, আমাদের ভোটার সংখ্যা কী, এটা আমরা দেখা দরকার। এটা দেখার জন্য আমরা জোটটা, তারা আমাদেরকে বিভিন্নভাবে দাবি করেছিল। আমাদের যেমন পৌরসভায় তারা আমাদের কাছে 3টে পৌরসভা চেয়েছিল। আমরা এটাকে মানে মনে করেছি যেটা যথার্থ না এবং যুক্তিযুক্ত না। আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা স্পেসিফিক আমরা নির্বাচন করেছি। আপনারা জানেন যে 7টার মধ্যে আমরা 6টা পৌরসভা আমরা তখন বিজয় অর্জন করেছিলাম। আপনি জানেন যে সদরে আমাদের 15টার মধ্যে তারা 5টা চেয়েছিল, তাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি। বললাম যার যার অবস্থান থেকে নির্বাচন করেন। সেখানেও দেখা যাচ্ছে আমরা 12টা পেয়েছি, ওরা 1টা পেয়েছে। হ্যাঁ,
আমরা 12টা পেয়েছি, জামাত ইসলাম একটা পেয়েছে বসুন্ধিয়া, আর আওয়ামী লীগ একটা পেয়েছে। মানে টোটাল দেখা গেছে আমরা বেশি পেয়েছি। তো আমরা দেখেছি যে নির্বাচনে যেটা বলছে আওয়ামী লীগের অবস্থান ভালো। আপনি যদি স্ট্র্যাটেজি দেখেন যে অতীতের যে নির্বাচনগুলো 73 সালের পর থেকে যে মানে বিশ্লেষণগুলো করেন, সেখানে আমাদের সঙ্গে ফাইটটা সবসময় 3000, 4000, 5000 মধ্যে ডিফারেন্স ছিল। আমরা কোথাও উইন করেছি, আলী কদর সাহেব যখন উইন করেছে, আমরা তখন ভিন্নভাবে ইলেকশন করেছি বিভিন্ন সময়। তখন দেখা গেছে আমাদের 2000-3000 ভোটের ডিফারেন্সে আমরা জিতেছি, অথবা আওয়ামী লীগ জিতেছে। জামাত কিন্তু আমাদের সঙ্গে সমসাময়িক ছিল না, আমাদের সঙ্গে সেই স্ট্রেন্থ তারা রাখতো না। এবং আজকে আপনারা বলেন যে ঝিগুরগাছা চৌগাছায় যেটা, সেই আসনটা আমরা জোটগতভাবে দেওয়ার কারণে তাদেরকে সাংগঠনিক কাজ করতে পেরেছি। তাতেও তার আগেও তাদের মধ্যে এই সাংগঠনিক অবস্থা কখনোই ছিল না। আর অন্যান্য যে সমস্ত সিটের কথা বলছেন, কোনো সিটেই তারা তাদের দখল বা নিয়ন্ত্রণ কখনই ছিল না। বরঞ্চ বিএনপি হচ্ছে ফার্স্ট পার্টি অথবা আওয়ামী লীগ আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাত কোনো সময় আসে নাই। এবারে নির্বাচনটা আপনাকে আমি বলছি যে আমরা যখন আন্দোলন করেছি, আমরা সংগ্রামে ব্যস্ত ছিলাম। আমাদের সাংগঠনিক শক্তি কি, আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা তো এবারে তো নির্বাচনে আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের সংগঠনকে বিকশিত করার জন্য, এই সংগঠনকে দৃঢ় অবস্থায় পৌঁছানোর জন্য তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি লন্ডনে থেকে আমাদের প্রতিনিয়ত কাউন্সিলগুলো করার জন্য তিনি চেষ্টা করছেন, এবং আমরা তৃণমূল পর্যায়ে আমরা কাউন্সিল সমাপ্ত করেছি। আমাদের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, হ্যাঁ, এবং তারা কাজ করেছে। এবং আমরা মনে করি না যে রাজনৈতিকভাবে শক্তি কম আছে, কিন্তু কৌশলগতভাবে তারা আজকে নির্বাচনের যে ফলাফল দেখেছে, আপনারা জানেন যে কিছু জায়গায় তারা মহিলাদের একটা ভোটটাকে কনভিন্স করেছে। এবং এটা আমরা এ ব্যাপারে আমাদের কিছু উইকনেস ছিল, আমরা এই সেক্টরটা আমরা ভালো কভার করতে পারিনি, মানে অপ্রিয় সত্য কথা আর কি, যেটা আমরা কভার করতে পারিনি। এবং তারা এটা ধর্মীয় মানে অনুশাসনের কথা বলে, ধর্মীয় ফিলিংস থেকে, হ্যাঁ, মানুষকে, মানে মহিলারা একটু নরম প্রকৃতির মনে হয়, তাদেরকে বিভিন্ন এখন তো তারা বুঝছে, অনেকে এখনও ফিল করছে যে এটা তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ধর্মকে ব্যবহার করছে। আমি মনে করি যে এটা আপনারা কভার করতে পারেননি। আচ্ছা, জনাব জাহিদ হাসান টুকুন, যে সংকটগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সংকট তো সারা বাংলাদেশের সংকট। এটা তো শুধু খুলনা বিভাগের সংকট না, এটা যশোরের সংকট না, সারা বাংলাদেশের চিত্র একই, কিন্তু রেজাল্ট সারা বাংলাদেশে ভালো হচ্ছে, যশোর বা খুলনা বিভাগে খারাপ হচ্ছে। এর ভিতরে কি অন্য কোনো কারণ আপনি দেখতে পান? আমি যদি বলি, আমার সাথে একসাথে আমরা দুজন কথা বলছি, আমার ছোট ভাই শাবরুল হক সাবু, উনি একটি দলের সভাপতি, উনি অনেক কথা বলতে পারেন, যে উনি ওনার দলের স্ট্যান্ডের বাইরে যাবেন না, এটাই সত্যি, উনি অনেক কথা বলতে পারেন না। আমি সেই যেহেতু যশোরে থাকি, যশোরে বেড়ে উঠেছি, যশোর প্রেস ক্লাবে দীর্ঘদিন সভাপতিত্ব করতেছি, আপনি আমার সহকর্মী, আমরা একসাথে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম কয়েক টার্ম, আমরা সমস্ত আসনের খবরই কিন্তু আমরা রাখি। আমি ঝিগরগাছার কথা আর একটুখানি বলি। ঝিগরগাছা চৌগাছায় বিএনপিরই 4টে গ্রুপ আছে, যে গ্রুপগুলি এই সাবিরা সুলতানাকে সাপোর্ট দেয় নাই, যার কারণে সাবিরা সুলতানা এইভাবে ফেল করেছে। আমি আপনাকে একটু সম্পর্ক দিই, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় প্রার্থীতা পরিবর্তন হয়েছে, যাদেরকে প্রথম প্রার্থী করা হয়েছিল এবং পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে, তারা কেউই দল ঘোষিত প্রার্থীর সাথে নির্বাচন করেন। এক্স্যাক্টলি, আপনার সাথে আমি 100% একমত যে কেউই নির্বাচনে কোনো কাজ করেনি। আমি আপনার বলি, নির্বাচনের 5 থেকে 6 দিন আগে আমি শার্শায় আমাদের একটি ছেলে আমাদের সাথে কাজটা করে, সে ফ্রিল্যান্সিং করে, ছেলেটার নাম ইমন, তাকে আমি ফোন করলাম। সে আবার লিটনের নির্বাচন করতেছে, লাস্ট যে নমিনেশন পেয়েছে তাকে তার নির্বাচন করতেছে। আমি বললাম যে তোমাদের অবস্থা কি করতেছো, কি অবস্থা, কি কভার করেছো কিনা। তো সে আমাকে বেনাপোলের ভাষায় বললো যে ভাই, আমরা পাইরে উঠতেছি না। কেন তোমরা পাইরে উঠতেছো না? বলে যে সে হাসান জহির আর তৃপ্তির কোনো লোক আরে নামাতে পারতেছি না। তাহলে যদি 3 দিন আগে যদি এই কথা শুনে থাকি, তাহলে কেন আমি সাবুর সাথে একমত হব? আমি তো বাস্তবতাটা বলতেছি, সাবু বাস্তবতাটা বলতে পারছে না। ও তো দলের সভাপতি, ও বলতে পারছে না, ওর দলকে টেনে বলতেছে। কিন্তু নো, আমরা নিজেদেরকে শেষ করেছি। আমি যশোর সদরের কথা বলি, যশোর সদরে অনিন্দ ইসলাম অমিতের অনেক বেশি ভোটে পাশ করার কথা ছিল, কিন্তু কেন অনেক বেশি ভোটে পাশ করেনি? এমন কিছু লোক ছিল, যে সমস্ত লোক পিছন থেকে ছুরি মেরেছে, এবং এমন কিছু লোক ছিল যাদের দেখে মানুষ ভোট দেয়নি। এগুলো সত্য, এগুলো আপনি নিজেও যশোর সদরের একজন বাসিন্দা এবং ভোটার, আপনি নিজেও জানেন।
তো এই কথাগুলো আসলে বললে অপ্রিয় হয়ে যেতে হয়। দুদিন পরে সাবু বলবে যাই আপনি এসব কথা বললেন কেন, অনিন্দ ইসলাম অমিত বলবে যাই আপনি কেন এসব কথা বলতে গেলেন, এই রাগ করবে। রাগ করলে আর কি করা যাবে, শুনতে হবে। অনিন্দ ইসলাম অমিত ভাইপো, সাবু আমার ছোট ভাই, কথা শুনতে হবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে আমরা বিএনপির যারা আমাদের সমর্থক, আমি একসময় বিএনপির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমি যশোরের জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময়। তা আমি এই দলকে ধারণ করি, এই দলকে মনে করি, যার জন্যে আমি এই কথাটি বলছি যে আমরা নিজেরাই নিজেদেরকে ছুরি মেরেছি, যার জন্যে আজকে আমাদের এই ফল হয়েছে। বুঝতে পেরেছি আপনার কথা জনাব জাহিদ হাসান। না, আমি ওনার সঙ্গে একমত না। জনাব সাহেব, আপনার কাছে আমি আরেকটু যোগ করি। আমি যে প্রশ্নটা ওনাকে করেছিলাম উনি একমত হয়েছেন, আপনি একমত হবেন কিনা? আপনারা যে বিদ্রোহী প্রার্থী একজন শেষ পর্যন্ত ফাইট করেছেন এবং তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিলেন যশোর 5 আসনে, অথচ আপনার দলের প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি ভোট করছেন তিনি তৃতীয় হয়েছেন। তাহলে এই জায়গায় আপনাদের যে চয়েসের ভুল অথবা জোটের রাজনীতি রক্ষার নামে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা সঠিক ছিল না, এটা তো সাদা চোখে দেখা যায়, বোঝা যায়, জানাও যায়। আপনার অন্য জায়গার যে প্রার্থীগুলো যারা বিদ্রোহী হিসেবে থেকে যেতে পারতো, হয়তো দলের সিদ্ধান্ত মেনে নিয়ে থাকেনি, কিন্তু তারা যে ভোটের মাঠে নামেনি, এটা কি আপনি স্বীকার করবেন? না, আমি এটার সঙ্গে একমত না। কেন, আমি নিজেই আমার সেন্ট্রাল ইনস্ট্রাকশন অনুপাতে এবং আমরা একটা রাজনৈতিক দল হিসাবে একটা নির্বাচন কম্বাইন্ডলি করতে হবে, সবাইকে এই নির্বাচনের সঙ্গে সামিল করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আপনি জানেন যে সারসায় তো যারা প্রার্থী হতে চেয়েছিল, যারা তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাদের একটু অভিমান, অভিযোগ, অনুযোগ থাকাটাই স্বাভাবিক। শুধু শাসন না, অন্যান্য আমি একটা কথা বলি, আমি সেখানে ধরেন সেখানে যারা প্রার্থী, দুজন সম্ভব প্রার্থী ছিল, একজন মফিকুল হাসান দীপ্তি আর একজন ছিলেন হাসান জহির। আমরা এই দুইজনের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা আলোচনা করেছি, আমার পার্টি আলোচনা করেছে, এবং ওখানে যে সমাবেশগুলো হয়েছে সেই সমাবেশগুলোতে আমি নিজে ব্যক্তি উদ্যোগে আমি নিয়ে তাদেরকে গেছি, পার্টি ইনস্ট্রাকশন উপরে তাদেরকে নিয়ে, যে তারা বক্তৃতা করেছে, তারা ধানের শীষের পক্ষে কথা বলেছে, এবং এগুলো আমি করেছি এবং তারা কাজ করেছে। এখন তার মধ্যে হয়তো শতভাগ কর্মীরা হয়তো না নামতে পারে, এটা আমি বলতে পারবো না, এটা তৃণমূল পর্যায়ে। তবে আমি তাদেরকে বড় বড় লার্জ যে সমস্ত সমাবেশ ছিল সেই সমাবেশগুলো পাবলিকরে অ্যাটাচ করার জন্যে, এবং তারা যে ধানের শীষের পক্ষে, ধানের শীষই আমাদের মূল প্রতীক, এটিকে বিজয় করা দরকার, এই ব্যাপার সকলেই একমত হয়েছে, এবং তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বক্তব্য রেখেছে এবং তারা সংহতি প্রকাশ করেছে এবং কাজ করেছে, এটা বুঝানি। অতএব যখন নির্বাচনে মানুষ পরাস্ত হয় তখন সে তো একটা না কেন কারোর অভিযোগ দেয়, তাই না? সেটা হতে পারে। তবে আমি যতটুকু একটু করছি, আপনি জিগরগাছা চৌগাছা, আপনি জানেন সাবের নজির মুন্নির ব্যাপারে আমরা যেমন মিজানুর রহমান খান ক্যান্ডিডেট প্রার্থী ছিল, জহুরুল ইসলাম ক্যান্ডিডেট ছিল, যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে সবাইকে নিয়েই আমরা জিগরগাছা এবং চৌগাছায় সমাবেশ করেছি এবং সবাই সংহতি প্রকাশ করছে। এটা তো একটা পলিটিক্যাল পার্টির যে দায়িত্ব, সেগুলো তো আমরা পালন করেছি। আমরা ধরেন মনিরামপুরে যেটার কথা বলছেন আপনি, সেটা তো হয়তো দীর্ঘদিন ধরে কর্মীরা যে লালন করে তাদের মধ্যে থেকে কেউ হবে, এটা হয়নি বলে একটু কিছুটা ক্লাশ হয়েছে, কিন্তু তারপরেও তো পার্টি তো তাকেই সমর্থন করেছে এবং তার পক্ষেই আমাদের টোটাল উইল ফোর্সটা ওখানে কাজ করি তা না, কিন্তু কথা হচ্ছে যে সে হয়তো কর্মীদের কাছে অত জনপ্রিয় ছিল না, সেই জন্য কিছু কাভার করতে পারেনি। সেখানে যিনি বিদ্রোহ করেছিলেন, পার্টির শৃঙ্খলা মানেনি, আমরা পার্টি থেকে এক্সপেল করেছি। শুধু এক্সপেল না, তাদের অন্য অনেক কমিটি আমরা এক্সপেল করেছি, স্থগিত করেছি, ডিসলভ করে দিয়েছি আমরা। তাদের ওখানে এখন তো সাংগঠনিক শক্তি নেই বলেই চলে। জি, আপনার কথা বুঝতে পেরেছি। জনাব জাহিদ হাসান টুকুর, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো দেশব্যাপী একটা প্রচার আছে যে 5ই আগস্টের পর বিএনপির কিছু তৃণমূল পর্যায়ের কিছু উচ্ছৃঙ্খল দুষ্টু প্রকৃতির মানুষ নানা ধরনের অপকর্মের সাথে জড়িয়েছে এবং সেই অপকর্মের সাথে জড়ানো মানুষগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতা, এটিও এই নির্বাচনের প্রভাব ফেলেছে প্রভাব। তবে দলগতভাবে সবাই সেটা বলবেন নিশ্চয়ই, দলগতভাবে অনেক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয়েছে সেই সময়, ঠিকই আছে, কিন্তু তাদেরকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করতে না পারার খেসারত বিএনপি দিচ্ছে। এটা কি আপনি এই মতের সাথে একমত হবেন? এটা আংশিক এরম কিছুটা হয়েছে। বিএনপি একটি বৃহৎ দল, এই দলের দীর্ঘ 17 বছর এই দলের পরে যে অত্যাচার অবিচার ফ্যাসিস্টরা করেছে, স্বাভাবিকভাবেই রাগ থাকতেই পারে, কেউ কারোর পরে ছোটোখাটো রাগ ঝাড়তেই পারে, এরকম হতেই পারে, এটা কিন্তু ঠেকানো যায় না। তারপরেও আমি মনে করি যে এখানে সৈয়দ সাবরুল ইসলাম সাবু, তারপরে দেলোয়ার হোসেন খোকন, বিশেষ করে
আমাদের এখন যে এমপি হয়েছেন অনিন্দ ইসলাম অমিত, তারা কিন্তু সক্রিয়ভাবে সমস্ত জায়গায় এইগুলো বন্ধ করেছে এবং যারা কথা শোনে নাই তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে। আমার জানা মতে প্রায় 1000 খানেক কর্মীর বিরুদ্ধে, নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নেওয়া হয়েছে। এটা কিন্তু যশোরে করা হয়েছে, অন্য অন্য জায়গায় করেছে হয়তো, কিন্তু আমি যশোরের কথাই বলবো যে যশোরে করা হয়েছে। এখানে কিন্তু বিএনপি ব্যর্থ হয়নি। বিএনপি যথেষ্টভাবে সবাইকে সুরক্ষা দেওয়া, বিশেষ করে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে, সংখ্যালঘুদের পূজা উদযাপনের সাথে থেকেছে এবং কোনো রকম যাতে কেউ উশৃঙ্খলতা না করতে পারে সেদিকে অনিন্দ ইসলাম অমিত, আমাদের সাবু, আমাদের খোকন, এরা সবাই চেষ্টা করেছে। তারপরেও যে ফলাফলের কথাটা যেটা বললেন সেটা তো আমি আগেই বলেছি এবং আমি ওই জায়গায় রেজিট আছি। জি, জনাব সাবু, আপনার কাছে লাস্ট প্রশ্ন আমার, যে এখন আমরা ধরে নিতে পারি যে যশোর সদরের এই নির্বাচনের ফল অনুযায়ী অন্তত এটা প্রতীকী অর্থেই ধরে নিলাম যে জামাত প্রধান শক্তি হিসেবে এখানে আবির্ভূত হয়েছে। এবং এটা রিগেইন করা, নতুন করে আপনার দলকে প্রথম অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, জনসমর্থনের দিক থেকে জামাতকে পেছনে ফেলার জন্য আপনার দলের কোনো পরিকল্পনার কথা আপনারা ভাবছেন কিনা? না, অবশ্যই আমাদের তো এটা ভাবতেই হবে। এটা তো একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনার সাথে একটু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, আপনারা অনেকেই জার্নালিস্টরা করে, পত্রপত্রিকায় লেখে, আমরা এই 5ই আগস্টের পরে আমরা অনেক কিছু করেছি। 5ই আগস্টের পরে যে আমরা যে ভালো কাজগুলো করেছি সেগুলো কেউ আপনারা তুলে ধরেন না। আমরা যখন মন্দিরগুলো রক্ষা করেছি, আমরা যখন হিন্দু সম্প্রদায়কে সেভ করেছি, আমাদের যখন এই 5ই আগস্টের পরে এইমাত্র কিন্তু প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বললেন, তাৎক্ষণিক আমরা আমাদের পার্টির এখন যিনি ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপিকা নার্গিস বেগম, অনিন্দ ইসলাম অমিত, আমি দেলোয়ার খোকন, আমরা তাৎক্ষণিক বসে আমরা এই যশোরকে এটা পিসফুল অবস্থায় রাখা যায় কিনা, এটার কিন্তু এইমাত্র প্রশংসা করলেন প্রত্যেকটা থানায় আমরা করেছি, সেটা বলে না, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ আসে। আমাদের বিরুদ্ধে সে অভিযোগগুলো, সেইগুলো যদি বিশ্লেষণ করেন দেখবেন যে একটা 17 বছর আগে আমার একটা দোকান দখল করে নিয়েছে, ওর দোকানটা পুনরুদ্ধার করতে গেছে, যেটা আমরা বলেছি এখন করা যাবে না, হয়তো ওর আবেগও ধরে রাখতে পারিনি। এমন কিছু কাজ করার পরেও আমরা তাদের বিরুদ্ধে জাস্টিক অ্যাকশন নিচ্ছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কৃষি জমি দখল, ওর জমি দখল করে খেয়েছে 17 বছর, সে তার জমি পুনরুদ্ধার করতে গেছে। আমরা বলেছি ওরা আবেগ ধরে রাখতে পারেনি, এরকম কিছু করেছি, তারপর তো আমরা মার্সি করিনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিচ্ছিন্নভাবে 2-4টা একটা বৃহত্তর রাজনৈতিক দল 2-4 জন বিচ্ছিন্ন কিছু করতে পারে না এমন কোনো কথা না হয়েছে, কিন্তু তারটা সেটা আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরাই একমাত্র যশোরের দৃষ্টান্ত, আজকে না অতীতেও, যারা পার্টির শৃঙ্খলা ভঙ্গ করে, যারা পার্টির আত্মসম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করে, তাদের কাউকে আমরা মার্সি করি না। আমরা মনে করি ব্যক্তির থেকে আমার দল অনেক বড়, দলের সম্মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমার। আমি আহসান কবির, যদি 1 মিনিট আমাকে সময় দিতেন, আপনি যদি কোনো বিএনপিকে যদি কোনো পরামর্শ দেন, সেটা হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই, বিএনপিকে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই, কারণ আমাদের বিএনপির যশোরের সভাপতি অত্যন্ত বিজ্ঞ, উনি পিপি, উনি বারের প্রেসিডেন্ট, উনি বিএনপির সভাপতি, উনি খুব সুন্দরভাবে এই জিনিসটা ব্যাখ্যা করেছেন, আমি তার সাথে একমত। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল। 17 বছরে বিএনপিকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, ফ্যাসিস্টরা বহু চেষ্টা করেছে, হামলা মামলা সব কিছু দিয়ে, কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি কিন্তু বিএনপির জায়গায় দাঁড়িয়েছিল। এইরকম একটি বড় দলে এই যে যেসব ত্রুটির কথাগুলো আমি বললাম, এটা আমার ক্ষোভের কথা আমি বলেছি, কিন্তু এরম ত্রুটি হবেই, সে এত বড় দলে একটু ত্রুটি থাকবেই। আর তো এই ত্রুটির পরেও দেখেন, কিন্তু আপনি নিজেই বলেছেন যে ভূমিধস বিজয় হয়েছে, তাহলে কেন বিজয়টা হলো? বিএনপি জনপ্রিয় দল বলে বিএনপির বিজয়টা হয়েছে। এই জনাব সাবিরুল হক সাবু, আপনাকে তবে আমরা পার্টির সর্বশেষ কথা, আমরা ব্যক্তির দায় নেব না। পার্টির যে আজকে যে আমাদের মানে ক্রাইসিসের মধ্যে ফেস করছি, আমরা এটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করবো এবং এইটার থেকে আমরা মনে করি আগামী নির্বাচনে আমরা এতে ভালো ফলাফল দেখাবো এবং স্থানীয় এবং যে কোনো নির্বাচনে আমরা তার জন্য যে কৌশল নেওয়ার দরকার, যে স্ট্র্যাটেজি নেওয়ার দরকার, আমরা সেগুলো করবো। আমরা কেন হারলাম সেই সকল বিষয়গুলো নির্ধারণ চিহ্নিত করবো এবং এগুলো সলিউশনও করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা আগামী দিনে বিএনপি মানে ঝান্ডাবাহী দল এবং সে স্ট্রং পজিশনে তার পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ জনাব সাবিরুল হক সাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব জাহিদ হাসান টুকুন, আপনাকেও অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ভোটের বিশ্লেষণ, যশোরের 2জন বিশিষ্ট ব্যক্তি, জনাব সাবিরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সভাপতি, এবং একই সাথে তিনি যশোরের পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব জাহিদ হাসান টুকুন, তিনি
প্রেস ক্লাব যশোরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুজনের কাছ থেকে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সুবর্ণভূমির সাথেই থাকুন, পরবর্তী বিশ্লেষণ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। সবাইকে ধন্যবাদ।